তেজদীপ্ত কথাবার্তায় আমি গর্বিত বোধ করছি, তাদের প্রতিজ্ঞায় আমি গর্বিত বোধ করছি। তারা যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য একত্রিত হতে পেরেছে, একটা সিদ্ধান্ত নিতে পেরেছে। আমি বাবা তোমাদের কাছে কয়েকটা কথা বলতে চাই, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই জরুরি। এখন সার্বভৌমত্ব এই শব্দটা তোমরা শুধু সীমানা রক্ষার ক্ষেত্রে ব্যবহার করবে তা নয়। সার্বভৌমত্ব আমাদের সীমানা রক্ষার ক্ষেত্রে প্রযোজ্য, সার্বভৌমত্ব আমাদের সুশাসনের ক্ষেত্রে প্রযোজ্য, সার্বভৌমত্ব আমাদের সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে প্রযোজ্য, সার্বভৌমত্ব আমাদের ধর্মীয় নীতি নিয়ন্ত্রণগুলি রক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং সার্বভৌমত্ব একটা অনেক বড় কনসেপ্ট। আমি জানি তোমরা আমার বয়সে যখন পৌঁছাবে তখন তোমরা বুঝবে সার্বভৌমত্ব কি। আমাদের সার্বভৌমত্বে দীর্ঘ অনেক বছর যে সীমানাই শুধু অরক্ষিত থেকেছে তা নয় বাবা, আমাদের সংবিধানের সার্বভৌমত্ব পূর্ণ করা হয়েছে। আমাদের সংবিধানকে কেটে ছুঁড়ে এর বুক রক্তাক্ত করা হয়েছে। তোমরা এই সংবিধানকে সংশোধন করার জন্য নিশ্চয়ই লিখিত কিছু প্রস্তাব পেশ করবে। তোমরা যদি বলো হ্যাঁ সংবিধান আমার একটা সাবজেক্ট ছিল এবং এই সংবিধানের আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবটি বলতে পারবো, সুতরাং সংবিধানটা আমাদের দেশের উপযোগী করে বৈষম্যহীনভাবে আমাদের সংবিধানটা প্রণয়ন করতে হবে। আর সুশাসন প্রতিষ্ঠিত করা এটা অত্যন্ত জরুরি। সুশাসনটা কি? সুশাসনের তিনটি ধাপ আছে আমাদের দেশে, আমাদের রাষ্ট্রীয় সংবিধানে। একটা হচ্ছে নির্বাহী, একটা হচ্ছে শাসক এবং একটা হচ্ছে বিচার বিভাগ। আমরা সাম্প্রতিককালে অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের সূর্য সন্তানরা যে লক্ষ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছিল, এটা শুধু সূর্য সন্তান না, এটা জনগণ, তোমাদের এই মায়েরও এটা একটা আন্দোলন ছিল। তোমরা জানো না কত মা রাস্তায় নেমে এসছে তার সন্তানদের পিঠে হাত রাখার জন্য, তার সন্তানদের মাথায় হাত রাখার জন্য। আমার সন্তানকে আমি ধরে রাখিনি, আমার সন্তানের কোটার কোনো দরকার নাই, আমার কোনো কোটার কোনো দরকার নেই, আমি কোটা পেরিয়ে এসেছি, আমার সন্তান কোটে পেরিয়ে এসছে, কিন্তু আমার আরো সন্তানদের কোটার দরকার ছিল, কোটাকে উচ্ছেদ করার দরকার ছিল। সেই উচ্ছেদ তোমরা করেছো, কিন্তু সেই সুশাসনকে যে বিজয় তোমরা পেয়েছো, সেই বিজয়কে সুরক্ষিত করতে তোমাদের কি করার দরকার? এখন হচ্ছে সেই কাজটা। তোমরা বিজিত হয়েছো, বিজয়কে তোমার সুরক্ষিত তা তোমরা কখনোই করতে পারবে না। বিজয় সুরক্ষিত নয়, এখনো প্রতি মুহূর্তেই বিজয় আমাদের বিপদাপন্ন হতে চলেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি আমার চাকরি জীবনে আমি জুডিশিয়াল সার্ভিসের সঙ্গে খুব বেশি জড়িত ছিলাম। অ্যাকচুয়ালি আমি বলছি না, জুডিশিয়াল সার্ভিসে আমাদের বিচার বিভাগ যদি মেরুদণ্ড হয়, হীন হয়, তাহলে তোমরা দেখতে পেয়েছো এই অবস্থাতে কি হয়। প্রথমেই বলি, আমাদের শেষে যে নাটকটা আমাদের সাবেক সরকারের অ্যাটর্নি জেনারেল করলেন, সেটা কি বললেন? আমরা আপিলে বলবো যে এটা নির্বাহী বিভাগের ক্ষমতা। আমি তোমাদের সামনে বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, আপিল বিভাগের এটা যদি নির্বাহী ক্ষমতা হয়, তাহলে হাইকোর্টের বিজ্ঞ বিচারকরা তখন ওটা আমলে নিয়েছিলেন কেন? তারা কি জানতেন না? তারা নিশ্চয়ই জানতেন। তাহলে বলা যায় মামলা করাটাও একটা সাজানো, হাইকোর্টে দেওয়াটাও একটা সাজানো, আপিল করাটাও একটা সাজানো। কেননা খোলের বিড়ালটা বের হয়ে এসেছিল শেষ মুহূর্তে যে আমাদের বক্তব্য হবে এটা নির্বাহী বিভাগ। আমি অফিস থেকে আসার সময় আবার রাতে মাঝে মাঝে মেট্রো রেলে উঠি, তখন 18ই জুলাই আসেনি, তার আগে যে আন্দোলন শুরু হয়েছে তার সঙ্গে যেদিন হাইকোর্টের রায়টা হলো, আপিল বললো যে 7ই আগস্ট এটা শুনানি হবে। আমি 2-3 জন ছেলেদেরকে ডেকে বললাম, বাবা আমি একজন আইনজীবী, আজকে তোমাদের রায় হয়েছে, এই রায় একদমই ফালতু, এই রায়ের কোনো মূল্য নাই। তোমরা তোমাদের কেন্দ্রের সঙ্গে কথা বলো যে এই রায়, এই মামলাটাই হয়েছে এখতিয়ার বিহীন, এই মামলায় এখতিয়ার বিহীন, এটা খারিজ করা হোক, আপিলের জন্য আমরা কোনো অপেক্ষা করব না।
বাচ্চাগুলি বললো, আন্টি আপনি আমাদের শাহবাগে একটু কথা বলবেন। আমি বললাম, বাবা ওরা এখনো অনেক উত্তেজিত হয়ে আছে, আমি আসলে কথা বলতে পারবো না। আমি যে প্রসঙ্গ থেকে সরে আসলাম সেটা হচ্ছে তোমাদের এই বিজয়কে সুসংহত করা। দেখো বাবা, আমার বয়স হচ্ছে 50+, আমার এখানে আর পাওয়ার কিছু নাই। তোমাদের বিজয়কে সুসংহত করতে হলে কি করতে হবে? করতে হবে তোমাদের বিচার বিভাগ যাতে সুসংগঠিত হয়। কিন্তু আমি অতীব দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি যে বিচার বিভাগে সেই পুরনো শৈল শাসকের আমলের যে আইন বিভাগের যে সচিব, আমি মেনশন করতে চাই, আমি চ্যালেঞ্জ করতে চাই, আইন বিভাগের যিনি সচিব তিনি ছিলেন সাবেক সরকারের আমলে তিনি সেই সরকারের সঙ্গে অনেকবার সফরে গেছেন এবং তিনি হাইকোর্টের রেজিস্ট্রার ছিলেন। এর চেয়ে সুস্পষ্টভাবে অভিযোগ করার কিছুই নেই। তাহলে এবং he is suffering dementia disease. Do you know what is dementia disease? Dementia হচ্ছে, আমি এখনই যা বললাম পরবর্তীকালে তা ভুলে গেলাম। এইরকম একটা ব্যক্তিকে সচিব পদে বসানোর উদ্দেশ্য কি? যিনি তখন সাবেক আমলের হাইকোর্টের রেজিস্ট্রার ছিলেন, তিনি ইজিলি কিন্তু এটা বলতে পারতেন যে এই জাতীয় মামলায় হাইকোর্টের কোনো এখতিয়ার নেই, কিন্তু তিনি নির্বাক ছিলেন। কেন? তিনি ছিলেন পদোন্নতি। আর 2 নাম্বার, আমাদের এখানে পুলিশ হেডকোয়ার্টারে একটা পদ আছে আইন কর্মকর্তা, যার প্রধান, যার ডেজিগনেশন হচ্ছে অতিরিক্ত জেলা জজ। তিনি কে? তিনি আনিসুল হকের প্ল্যান। আমি জোর দিয়ে বলতে চাচ্ছি তিনি কসবার নিয়োজিত আনিসুল হকের প্ল্যান। তো আমাদের যদি এই অবস্থা হয় তাহলে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব কি করে? আমরা সুশাসন প্রতিষ্ঠা করব কি করে? আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে, সার্বভৌমত্ব রাখতে হলে অবশ্যই এই সেক্টরগুলিকে অত্যন্ত নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। আমাদের বর্তমান সরকারের কাছে আমার বিনীত নিবেদন, আমরা কালকে পরশুদিন আপনার স্টেজে দেখেছি একজন ব্যক্তিকে, যিনি আমাদের সমন্বয়কদের মধ্যে কেউ ছিলেন না, যদিও তিনি একটা নিজস্ব বক্তব্য দিয়েছেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়, আদৌ গ্রহণযোগ্য নয়। সুতরাং বাবারা, তোমরা আন্দোলনকে সুসংহত করো, বিজয়কে সুসংহত করো। বিজয়কে সুসংহত করতে হলে তোমাদের কতগুলি একাডেমিক ব্যাপারে অবশ্যই জ্ঞান লব্ধ হবে, তোমাদেরকে ধাপে ধাপে আগাতে হবে। তোমাদের উপরে থাকলো আমার আশীর্বাদ এবং দোয়া।